চ্যাম্পিয়ন্স লিগের রাজা দ্য রয়্যাল রিয়াল মাদ্রিদ নাকি জার্মানির ফার্মার্স লিগে সদ্য রাজত্ব হারানো বায়ার্ন মিউনিখ, কে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে? তবে মূলত দুই দলের লড়াইটা হবে মিডফিল্ডে, যেখানে দুই দলই তাদের অফেন্সিভ ফেজে মিডফিল্ডে একটা স্কোয়ার ফোর অথবা ডায়মন্ড ফোর শেপ তৈরি করার চেষ্টা করে এবং সেখান থেকে নিউমেরিক্যাল অ্যাডভান্টেজ নিয়ে ট্রাই করে। দুই দলের ভিতরে এই সিজনে এখন পর্যন্ত মোস্ট প্রলিফিক গোল স্কোরার হলো হ্যারি কেন। তবে অলরেডি লিগ এবং কাপ হাতছাড়া হওয়ার পর এখন ইউসিএল জিতে তিনি তার শিরোপা খরা কাটাতে পারবেন কিনা সেটাই আসলে এখন দেখার বিষয়। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আউটসাইড দ্য বক্স অ্যানালাইসিস। আজকে রাতে ইউসিএল এর সেমিফাইনাল ম্যাচের ফার্স্ট লেগে বায়ার্ন মিউনিখের ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ হলো রিয়াল মাদ্রিদ। সেই খেলার প্রি ম্যাচ অ্যানালাইসিসে আপনাদের স্বাগতম। শুরুতে আমরা দেখে নেব যে দুই দলের স্কোয়াড এবং তাদের পসিবল স্টার্টিং লাইন আপটা কীরকম হতে পারে। সো এটা হলো মোটামুটি বায়ার্ন মিউনিখের একটা স্কোয়াড। লাস্ট বেশ কয়েকটি ম্যাচে তারা মোটামুটিভাবে 4-2-3-1 এই ফরমেশনে খেলে আসছে। গোলকিপার পজিশনে তাদের অপশন রয়েছে নয়ার এবং আলরিচ। রাইট ব্যাকে এই মুভমেন্টে আসলে কিমিক খেলছেন বেশিরভাগ ম্যাচে, বাট মাজরাউইকেও আমরা খেলতে দেখেছি। সেন্টার ব্যাক পজিশনে ডিলিট, ডায়ার, তাদের সাথে অপশন রয়েছে কিম এবং উপমেকানো। লেফট ব্যাকে অপশন রয়েছে ডেভিস, গেরেরো এবং মাজরাউই। ফিল্ডে মূলত লাইমার এবং গোরেৎস্কা তারাই শুরু করতেন। এছাড়া অপশন হিসেবে রয়েছে পাভলোভিচ এবং কিমিককেও আমরা এখন খেলতে দেখেছি। লেফট সাইডে মসিয়ালা এবং গেনাব্রির সাথে গেরেরোকেও আমরা খেলতে দেখেছি কিছু ম্যাচে। যেসব ম্যাচে গেরেরো সাইডে খেলেছেন সেসব ম্যাচে আমরা মসিয়ালাকে মাঝখানে খেলতে দেখেছি, বাট মাঝখানে মূলত নাম্বার 10 পজিশনে মুলার, মসিয়ালা তারাই খেলেছেন। রাইট সাইডে অপশন হিসেবে রয়েছে মূলত সানে, কোম্যান ইনজুরিতে রয়েছে এবং ম্যাথিয়াস তেল, তাকেও আমরা কিছু কিছু ম্যাচে স্টার্টিং করতে দেখেছি। এবং স্ট্রাইকার পজিশনে রয়েছে কেন। সো স্টার্টিং ইলেভেনটা কীরকম হতে পারে বায়ার্ন মিউনিখের? গোলকিপিংয়ে নয়ার, রাইট ব্যাকে কিমিক, সেন্টার ব্যাকে ইউজুয়ালি ডিলিট এবং ডায়ার খেলছিলেন। যদিও ডিলিটের ইঞ্জুরি প্রবলেম রয়েছে, সেই জায়গাতে হয়তো আমরা কিমকে দেখতে পারি। আরেকটা অপশন হলো উপমেকানো, বাট উপমেকানোরও কিছুটা ইঞ্জুরি কনসার্ন রয়েছে। সো মোস্ট প্রবাবলি ডিলিট যদি খেলতে না পারেন তাহলে তার জায়গায় হয়তো ডায়ার এবং কিম স্টার্ট করবেন, আর যদি ডিলিট খেলতে পারেন, স্টার্ট করতে পারেন, তাহলে ডিলিট এবং ডায়ার তারাই স্টার্ট করবেন ম্যাচটি। লেফট ব্যাক পজিশনের তাদের অপশন রয়েছে ডেভিস রয়েছে, গেরেরো রয়েছে, মাজরাউই রয়েছে। আমার ধারণা ডেভিসকে দিয়ে তারা শুরু করবে। সো কিমিক, ডিলিট, ডায়ার এবং ডেভিস। মিডফিল্ডে তারা যে ডাবল পিভট খেলছিল, বেশিরভাগ ম্যাচে তারা রিসেন্টলি তারা খেলছিল লাইমার এবং গোরেৎস্কাকে নিয়ে, বাট লাইমার লাস্ট ম্যাচে ইঞ্জুরিতে পড়েছেন, তার ইঞ্জুরি কনসার্ন রয়েছে। যদি লাইমারে স্টার্ট করতে না পারেন সেক্ষেত্রে তার জায়গায় হয়তো স্টার্ট করবেন পাভলোভিচ। সো ডাবল পিভটে পাভলোভিচ এবং গোরেৎস্কা স্টার্ট করতে পারেন। তাদের উপরে রয়েছে মুসিয়ালা, মুলার এবং সানে। যদিও সানের কিছুটা ইঞ্জুরি কনসার্ন রয়েছে, সো সানে যদি খেলতে না পারে সেক্ষেত্রে সহজ অপশন হলো ম্যাথিয়াস তেলকে দিয়ে স্টার্ট করা, বাট আমার ধারণা ম্যাথিয়াস তেলকে দিয়ে হয়তো স্টার্ট করাবেন না, ম্যাথিয়াস তেলকে দিয়ে হয়তো সাবস্টিটিউট হিসেবে নামাতে পারে। ইন দ্যাট কেস যেটা হতে পারে, মুলার রাইট উইংয়ে চলে যেতে পারে, মুসিয়ালা হয়ে যেতে পারে নাম্বার 10, এবং সেক্ষেত্রে হয়তো গেরেরোকে লেফট উইংয়ে খেলানো যেতে পারে। আমরা লাস্ট কয়েকটি ম্যাচেও আমরা দেখেছি গেরেরো কিন্তু লেফট উইঙ্গার হিসেবেই খেলেছেন। এবং আপফ্রন্টে রয়েছে হ্যারি কেন, যিনি কিনা এই মৌসুমে ইন্ডিভিজুয়াল দিক থেকে টপ ফর্মেই রয়েছেন। এবারে আমরা চলে যেতে চাই রিয়াল মাদ্রিদের স্কোয়াডের দিকে। সেখানে গোলকিপার অপশন হিসেবে রয়েছে লুনিন, কেপা এবং কোর্তোয়া আসলে ইঞ্জুরি থেকে জাস্ট ব্যাক করেছেন। তিনি ম্যাচ খেলতে পারছেন না ফর শিওর, বা একটা ইঞ্জুরি কাটিয়ে জাস্ট ট্রেনিংয়ে ব্যাক করেছেন। ডিফেন্স লাইনে রয়েছে কারবাহাল, ভাস্কেজ। যদিও কারবাহালের সাসপেনশন রয়েছে, সো তিনি ম্যাচ খেলতে পারছেন না। সো রাইট ব্যাক পজিশনে মূলত ভাস্কেজ খেলতে যাচ্ছেন। সেন্টার ব্যাক পজিশনে অপশন হিসেবে রয়েছে রুডিগার, নাচো, মিলিটাও এবং শুয়ামিনি। লেফট ব্যাকে রিয়াল মাদ্রিদের অপশন রয়েছে মেন্ডি, গার্সিয়া এবং কামাভিঙ্গা। মিডফিল্ডে অপশন রয়েছে ক্রুজ, শুয়ামিনি, মডরিচ, ভালভার্দে, কামাভিঙ্গা এবং সেবায়োস। তাদের উপরে রয়েছে বেলিংহাম এবং তার সামনে রয়েছে ভিনি জুনিয়র, রদ্রিগো, দিয়াজ এবং জোসেলো। এই মৌসুমে বেশিরভাগ ম্যাচ রিয়াল মাদ্রিদ খেলেছে 4-3-1-2 এই ফরমেশনে। যদিও কিছু কিছু ম্যাচে তারা সিচুয়েশন অনুযায়ী চেঞ্জ করেছে। লাস্ট কয়েকটি ম্যাচে আমরা দেখেছি ইভেন ম্যানচেস্টার সিটির এগেনস্টে তারা যে ম্যাচগুলো খেলেছিল সেখানে তারা খেলেছিল মূলত 4-4-2 এরকম। এখানে রদ্রিগোকে আমরা দেখেছিলাম যে মিডফিল্ড লাইনে লেফট উইং হিসেবে খেলতে, এবং সামনে বেলিংহাম এবং ভিনি জুনিয়র। সো যে ফরমেশনেই তারা খেলুক না কেন, 4-3-1-2 বা 4-4-2 যেটা দিয়েই তারা খেলুক না কেন, তাদের স্টার্টিং লাইন আপটা কীরকম হতে পারে? গোলকিপিংয়ে লুনিং, রাইট ব্যাকে ভাস্কেজ, সেন্টার ব্যাকে রুডিগার এবং নাচো, লেফট ব্যাক হিসেবে মেন্ডি। মিডফিল্ডে রয়েছে ভালভার্দে, শুয়ামিনি, ক্রুজ। সামনে রয়েছে বেলিংহাম, রদ্রিগো এবং ভিনি জুনিয়র। তবে সেন্টার ব্যাক পজিশনে রুডিগারের সাথে নাচোকে তারা খেলাবে কিনা, ইভেন রুডিগারের সাথে মিলিটাওকেও তারা খেলাতে পারে, বাট কিন্তু অনেকগুলো ম্যাচে আমরা দেখেছি শুয়ামিনিকে তারা সেন্টার ব্যাক হিসেবে খেলাচ্ছে। সো রুডিগারের সাথে তারা হয়তো শুয়ামিনিকে দিয়ে স্টার্ট করাতে পারে। অন্যদিকে মেন্ডির কিছুটা ইঞ্জুরি কনসার্ন রয়েছে,
পরে সম্ভবত মেন্ডি খেলাটা স্টার্ট করবেন। যদি মেন্ডি কোনো কারণে খেলতে না পারে সেক্ষেত্রে অপশন হিসেবে রয়েছে গার্সিয়া অথবা কামাভিঙ্গা। সো যদি ভাস্কেস, চুয়ামেনি, রুডিগার এবং গার্সিয়া বা মেন্ডি যদি খেলেন ব্যাক লাইনে, সেক্ষেত্রে মিডফিল্ডে তখন অপশনটা হয়ে যায় ভালভার্দে, কামাভিঙ্গা এবং ক্রুজ। সামনে 3 জন অপরিবর্তিত, বেলিংহাম, রদ্রিগো এবং ভিনি জুনিয়র। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো যে মিডফিল্ড, যেহেতু আমরা বলছিলাম যে লড়াইটা হবে মূলত মিডফিল্ডে, এবং বায়ার্নের যেহেতু কিছুটা ইঞ্জুরি কনসার্ন রয়েছে, তাদের মিডফিল্ডে কিন্তু খুব বেশি অপশনস আসলে নেই। সো এক্ষেত্রে মাদ্রিদের জন্য খুব ক্রিটিক্যাল একটা ডিসিশন হবে যে তারা মিডফিল্ডে কতজন অপশন হিসেবে রাখবে সাবস্টিটিউট বেঞ্চে। সো ধরেন আপনি যদি এখানে ক্রুজ, কামাভিঙ্গা এবং ভালভার্দেকে দিয়ে স্টার্ট করেন, আপনার অপশন হিসেবে থাকছে মদ্রিচ, যিনি কিনা 60 মিনিটে পরে হয়তো এসে ম্যাচটাকে ইনফ্লুয়েন্স করতে পারবে। কিন্তু কোনো কারণে যদি চুয়ামেনিকে আপনি সেন্টার ব্যাক হিসেবে খেলান এবং কামাভিঙ্গাকেও যদি আপনি লেফট ব্যাক হিসেবে খেলান, তখন রিয়াল মাদ্রিদকে মাঝমাঠে শুরু করতে হবে ক্রুজ, মদ্রিচ এবং ভালভার্দেকে দিয়ে। সেক্ষেত্রে কিন্তু তাদের কোনো সাবস্টিটিউট খুব ভালো অপশন থাকবে না মিডফিল্ডে। এই জন্য আসলে রুডিগারের সাথে যদি নাচো বা মিলিটেও শুরু করতে পারতো, সেক্ষেত্রে আপনি চুয়ামেনি, ভালভার্দে এবং ক্রুজকে দিয়ে হয়তো স্টার্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনার দুটি সাবস্টিটিউট থাকবে, মদ্রিচ এবং কামাভিঙ্গা, যারা 60 মিনিটে পরে এসে ম্যাচটাকে ইনফ্লুয়েন্স করতে পারবে। আর আপনি যদি চুয়ামেনিকে সেন্টার ব্যাক হিসেবে খেলানো রুডিগারের সাথে, দ্যাট ইজ ওকে, কিন্তু সেক্ষেত্রে কামাভিঙ্গাকে লেফট ব্যাকে দেওয়া যাবেই না। সেক্ষেত্রে মেন্ডি বা গার্সিয়ার উপরই ভরসা করতে হবে। সেক্ষেত্রে কামাভিঙ্গাকে আপনি মিডফিল্ডে স্টার্ট করাতে পারেন ক্রুজ এবং ভালভার্দের সাথে। অ্যাটলিস্ট মদ্রিচ যেন সাবস্টিটিউট হিসেবে নামতে পারেন 60 মিনিটের পরে ম্যাচটাকে ইনফ্লুয়েন্স করার জন্য। তো মোটামুটিভাবে দুই দলের একটা ওভারঅল সিচুয়েশন হলো এই ছবিটা, যেখানে আপনি দুই দলেরই প্লেয়ারদের অবস্থান দেখতে পাচ্ছেন। আমরা অফেন্সিভ স্ট্রাকচার এবং ডিফেন্সিভ স্ট্রাকচার নিয়ে খুব ডিটেলসে আলোচনা করছি না আজকে, তবে একটা বিষয় আমরা একটু ইম্পর্টেন্স দিয়ে মেনশন করতে যাচ্ছি, সেটা হলো আপনি যদি ভালোভাবে খেয়াল করে দেখেন, এখানে মূলত লড়াইটা হতে যাচ্ছে মিডফিল্ডে। তো রিয়াল মাদ্রিদের অফেন্সিভ ফেজে যখন তাদের 4 জন প্লেয়ার রয়েছে মিডফিল্ডে, সেই সময় বায়ার্ন মিউনিখ কীভাবে ডিফেন্ড করবে সেটা তাদের জন্য একটা বড় কনসার্ন। আর একইভাবে বায়ার্ন মিউনিখের অফেন্সিভ ফেজে আমরা জানি যে মুসিয়ালা কিন্তু অনেকটাই ভিতরে চলে আসেন। সেক্ষেত্রে মুসিয়ালা, মুলার, পাভলোভিচ এবং গোরেৎকা তারা কিন্তু মাঝমাঠে একটা বক্স মিডফিল্ড তৈরি করছেন, এবং মুসিয়ালা যখন ভিতরে ড্রিফট করে আসছেন তখন আলটিমেটলি তিনি লেফট ব্যাকের জন্য জায়গা ছেড়ে দিয়ে আসছেন। তো বায়ার্ন মিউনিখও কিন্তু আসলে মিডফিল্ডে 4 জন প্লেয়ার নিয়ে আসতে পারে। সেক্ষেত্রে সেই সময়ে রিয়াল মাদ্রিদ কীভাবে ডিফেন্ড করবে, বিশেষ করে বেলিংহাম নাকি রদ্রিগো, তারা কীভাবে এই ডিফেন্সিভ ফেজে হেল্প করবে তাদের মিডফিল্ডারদেরকে, সেটা একটা বড় কনসার্ন হতে পারে তাদের জন্য। এবং আমরা যেটা বলছিলাম যে বায়ার্ন মিউনিখের যেহেতু ইনজুরি কনসার্ন রয়েছে, এবং সেক্ষেত্রে লাইমার যদি খেলতে না পারেন, সেক্ষেত্রে পাভলোভিচ এবং গোরেৎকা যদি শুরু করেন এবং মুসিয়ালা এবং মুলার যদি শুরু করেন, তাহলে সাবস্টিটিউট বেঞ্চে তাদের কিন্তু খুব বেশি অপশনস নেই যারা কিনা ম্যাচটাকে ইনফ্লুয়েন্স করতে পারবে। সো 60 মিনিট 70 মিনিট পরে এই 4 জন প্লেয়ার যদি টায়ার্ড হয়ে যান, সেই সময় রিয়াল মাদ্রিদ কিন্তু একটা ইম্প্যাক্ট সাবস্টিটিউট করতে পারে। সেক্ষেত্রে তারা যদি মদ্রিচকে নিয়ে আসতে পারে 60 মিনিট 70 মিনিটের পরে, আমাদের কাছে মনে হয়েছে যে সেই সময় মদ্রিচ ম্যাচটাকে অনেক বেশি ইনফ্লুয়েন্স করতে পারবেন, এবং বিশেষভাবে তার যে এরিয়াল থ্রু বলসগুলো রয়েছে সেগুলো বেলিংহাম, রদ্রিগো, ভিনি জুনিয়র বা পরবর্তীতে চেঞ্জ হয়ে যদি ডিয়াজ নামেন, তারা সেখান থেকে অনেক বেশি ডেঞ্জার ক্রিয়েট করতে পারবেন। পুরো মাঠে এখানে আরও একজন রয়েছেন যিনি কিনা সব অপোনেন্টের জন্য বড় একটা থ্রেট হতে পারেন, সেটা হলো হ্যারি কেন। এই সিজনে এখন পর্যন্ত বুন্দেসলিগায় তিনি 35 গোল করেছেন, কিন্তু বায়ার্ন মিউনিখের জন্য কনসার্ন হলো হ্যারি কেন 35 গোল করলেও তার পরবর্তীতে সেকেন্ড বেস্ট স্কোরার বা টপ স্কোরার হলো মুসিয়ালা 10 গোল এবং সানে 8 গোল। দ্যাট মিনস হ্যারি কেন 35 গোল করেছেন ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে আর কেউ কিন্তু তেমন বেশি গোল করতে পারছে না। অন্যদিকে রিয়াল মাদ্রিদের দিকে যদি আমরা খেয়াল করি, সেখানে বেলিংহামের 17 গোল, ভিনি জুনিয়রের 13 গোল, রদ্রিগোর 10 গোল। দ্যাট মিনস তারা মোটামুটি সবাই মিলেমিশেই আসলে কম বেশি গোল করছেন। এবং একই সাথে লাস্ট পয়েন্ট আমরা যেটা মেনশন করতে চাই, এটা লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হলো রিসেন্টলি দুইটা দলই কিন্তু আসলে সেট পিস ডিফেন্ডিংয়ে বেশ স্ট্রাগল করছে, এবং তারা এখান থেকে এই সেট পিসগুলো থেকে গোল কনসিডার করেছে। সো এই সেট পিসগুলো এই ম্যাচের একটা ক্রুশিয়াল মোমেন্ট হয়ে দাঁড়াতে পারে। সো এই ছিল মোটামুটি আমাদের বায়ার্ন মিউনিখ ভার্সেস রিয়াল মাদ্রিদের ম্যাচের সংক্ষিপ্ত একটা প্রি ম্যাচ অ্যানালাইসিস। হোপফুলি সময় সুযোগ হলে ম্যাচের শেষে পোস্ট ম্যাচ অ্যানালাইসিস করার তো আমাদের থাকবেই। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আউটসাইড দ্য বক্স অ্যানালাইসিসের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ লাইক, ফলো ও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।